আর তোমাদের জন্য নিয়ে এলাম সমস্ত টপিক মিলিয়ে জিকে কোশ্চেন। ঠিক আছে, এখানে ইতিহাস, ভূগোল, বায়োলজি, ভৌতবিজ্ঞান সমস্ত কিছুই টপিক আছে। তো সেই সমস্ত টপিক নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটি জিকে পার্ট, জিকে ক্লাস। গতকাল তোমাদের ক্লাস দেওয়া হয়নি, তো সেই জন্য দুঃখিত। নতুন ক্লাস নিয়ে এসেছি আজকে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরের ক্লাসগুলো করাতে আরও ভালো লাগবে। সেই জন্য সবাইকে বলবো যে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? যে সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কার্জন, ক্যানিং, লরেন্স, ডাভরিন। কি জানো, কী হবে বলো? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত? 1884। তো সেই সময় আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন ডাভরিন। ঠিক আছে, আমাদের ভারতের ভাইসরয় কে ছিলেন? ডাভরিন। চলো পরের প্রশ্নে চলে যাই। কনৌজের যুদ্ধ 1540 শের শাহের কাছে কে পরাজিত হয়েছিল? কনৌজের যুদ্ধ 1540 সালে হয়েছিল। তো শের শাহের সাথে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, শের শাহের সাথে কার যুদ্ধ হয়েছিল? হুমায়ুন। এই শের শাহের সাথে হুমায়ুনের যুদ্ধের সময় হুমায়ুন পরাজিত হয় এবং সেই সময়ে মুঘল সাম্রাজ্যের কিছুটা সময় চলে যায়। আবার তারপরে আকবর এসে আকবরের সাথে যুদ্ধ হয়, তারপর সে আবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো এই কনৌজের যুদ্ধ 1540 হয়েছিল। শেরশাহের কাছে পরাজিত হয়েছিল কিন্তু হুমায়ুন। শেরশাহের কাছে পরাজিত হয়েছিল হুমায়ুন। চলে পরের প্রশ্ন চলে যাই। কি সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? দেখো, আমাদের এমার্জেন্সি যে পাওয়ার, ঠিক আছে, সেটা টোটাল 352 থেকে 360, 352 থেকে 360। ঠিক আছে, এই 8টি ধারার মধ্যে আছে। এর মধ্যে সংবিধানের ওইখানে বলেছে যে সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? কত নম্বর ধারায়? সংবিধানের 360 নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা কিন্তু 360 নম্বর ধারাতে যখন আর্থিক সংকট ঘটে সেই সময় এটা জারি করা হয়। বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস 23 অক্টোবর, 22 অক্টোবর, 25 অক্টোবর, 24 অক্টোবর। বলো কী হবে যারা জানো? বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24শে অক্টোবর। বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24শে অক্টোবর। নাসিক প্রস্তুতি কোন রাজার কৃতিত্ব বর্ণনা করা আছে? নাসিক প্রস্তুতি বা নাসিক শিলালিপিতে কোন রাজার কৃতিত্ব বর্ণনা করা আছে? গৌতমীপুত্র, সাতকর্ণী, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, ধর্মপাল। এর মধ্যে কী হবে? এদের মধ্যে উত্তর হবে নাসিক শিলালিপিতে আছে গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বর্ণনা করা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? ঠিক আছে, 1854 সালে, 1857 সালে, 1860 সালে, 1874 সালে। উত্তর কী হবে? উত্তর হবে 1857 সালে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইন্দিরা গান্ধী। কে হবে? উত্তর হবে সরোজিনী নাইডু। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী
নাইডু। ইন্দিরা গান্ধী তো প্রধানমন্ত্রী ছিলেন, তোমরা সবাই জানো। তারপরের প্রশ্ন, কোন সাংবাদিক সর্বত্রভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? কোন সাংবাদিক সর্বত্রভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? শিশির কুমার ঘোষ, হরিশ মুখার্জি, বারীন্দ্র ঘোষ, বিপিনচন্দ্র পাল। কোনটা উত্তর হবে? উত্তর কিন্তু হবে হরিশ মুখার্জি। উত্তর হবে হরিশ মুখার্জি। ঠিক আছে। মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? মালাবার উপকূলে, উড়িষ্যার তালচেরে, উত্তরপ্রদেশের মিরাটে, না বিহারের পাটনায়? উত্তর কী হবে? মোপলা বিদ্রোহ সংঘটিত হয় মালাবার উপকূলে। মালাবার উপকূলে। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় এসেছে এরকম কোশ্চেন। ঠিক আছে, প্রায় বা আসতে পারে। ডাব্লিউবিসিএস এরকম কোশ্চেন হয়, বিভিন্ন ডাব্লিউবিসিএস এর বই থেকে এই কোশ্চেনগুলো নেওয়া তুলে ধরা হয়েছে। তো যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে সামনের দিনে, তারাও এই ক্লাসটি করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের সবার জন্য এই ক্লাসটি। ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1950 সালের 20শে জানুয়ারি, 1950 সালের 24শে জানুয়ারি, 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 28শে জানুয়ারি। উত্তর কী হবে? 1950 সালের 24শে জানুয়ারি। 1950 সালের 24শে জানুয়ারি, তাই তো? 1950 সালের 24শে জানুয়ারি। তারপরে প্রশ্নে চলে যাই, ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? কোচিন, কালিকট, বিজাপুর, গোয়া। উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু গোয়া। আর কালিকটে প্রথম কে এসেছিল তোমরা অবশ্যই জানো, ভাস্কো ডা গামা। আর 1448 ভাস্কো ডা গামা এসেছিল প্রথম। ভারতীয় সংবিধান কত ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে? 32 নম্বর, 110 নম্বর, 200 নম্বর, 216 নম্বর। উত্তর কী হবে? উত্তর হবে 216 নম্বর ধারায়। ঠিক আছে, হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্রে? পরের প্রশ্ন হচ্ছে, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্রে? আদি আর্য যুগ, গান্ধার শিল্প, গুপ্ত শিল্প, মৌর্য শিল্প। তক্ষশিলা বিখ্যাত ছিল কিসের জন্য? তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধা শিল্পের জন্য। এটা গান্ধা শিল্পের জন্য বিখ্যাত ছিল। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে হয়, না তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে হয়, না তড়িৎ শক্তি আলো শক্তিতে হয়, না এর উপরের তিনটির মধ্যে কোনটিতে হয় না? উত্তর কী হবে? উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নিচের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমাদের শরীরে যে রক্ত, ঠিক আছে, আমরা বলি প্লেটলেটস, আমাদের শরীরে প্লেটলেটস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যাকে অণুচক্রিকাও বলে থাকি আমরা বাংলায়। তো সেই প্লেটলেটস এই নিচে যে আমাদের ভিটামিন এ, ভিটামিন ডি, ফোলিক অ্যাসিড এবং ভিটামিন কে, এই চারটির মধ্যে কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটা তোমাকে বলতে হবে। এটা উত্তর হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি? মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, আমাদের যে শরীরে ম্যালেরিয়া রোগ হয় আমরা জানি, সেই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নামটি কি বলতে হবে? প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালিসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালারিক, প্লাজমোডিয়াম ওভালে। উত্তর কী হবে? উত্তর হবে প্লাজমোডিয়াম ফ্যালিসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালিসিপেরাম। পরের প্রশ্ন চলে, আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি কী কী? আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি কী কী? লাল, সবুজ, নীল, হলুদ। লাল, নীল, সবুজ, হলুদ, নীল, লাল, কোনোটি নয়। উত্তর কী হবে? উত্তর কী হবে বলো? লাল, নীল, সবুজ।
লাল, নীল এবং সবুজ। লাল, নীল এবং সবুজ, এটা হচ্ছে আলোক রশ্মির প্রাথমিক রং। ঠিক আছে, তারপরে প্রশ্ন, একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে, ঠিক আছে, সমদ্রুতিতে গমন করলে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? অর্থাৎ কোনো বস্তু যদি অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করা মানে কি? যাওয়া, এগিয়ে যাওয়া। সেই বস্তুটি চলার সময় বলছে নিচের কোন রাশিটি থাকবে না? বেগ থাকবে না, ভরবেগ থাকবে না, গতিশক্তি থাকবে না, তার ত্বরণ থাকবে না। উত্তর কী হবে? যে দেখো, কোনো বস্তু যদি গমন করে অবশ্যই তার বেগ থাকবে, ভরবেগও থাকবে, গতিশক্তি থাকবে না কোনটা? সেটা হচ্ছে ত্বরণ। তার কোনো ত্বরণ থাকবে না। ঠিক আছে, ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্থ, কেউ নয়। উত্তর কী হবে? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটি তিনি লিখেছিলেন। ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করা হয়? ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করা হয়? চৌরিচিরার কৃষক অভ্যুত্থান, 1946 নৌবিদ্রোহ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং সিপাহী বিদ্রোহ। এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই আশা করি পারবে। তো আমি বলে দিচ্ছি একবার তবুও। এর উত্তর হবে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের পরই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করা হয়। প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তন মাধ্যমে গমন সম্পূর্ণ। প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনের মাধ্যমে গমন সম্পূর্ণ করে কে? ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম এবং স্পঞ্জ। ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম এবং স্পঞ্জ। উত্তর কী হবে? প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তন মাধ্যমে গমন করে। উত্তর কী? উত্তর হবে অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা কিন্তু প্রোটোপ্লাজমের ঘনত্বের মাধ্যমে গমন সম্পূর্ণ করে। বাঘা যতীন নামে কে পরিচিত? বাঘা যতীন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কেউ নয়। উত্তর কী হবে? যে বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমরা জানি বাঘা যতীন নামে তিনি পরিচিত ছিলেন। কোন অরণ্য বিভাগটি ভারতের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে? ক্রান্তীয়, এটা আর্দ্র হবে, যেটা অর্থ হয়ে গেছে এটা আর্দ্র হবে। ঠিক আছে, আর্দ্র। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত, উপক্রান্তীয় শুষ্ক চিরহরিত। ভারতের বেশিরভাগ জায়গায় জুড়ে কী বনভূমি দেখতে পাওয়া যায়? ভারতের বেশিরভাগ জায়গায় জুড়ে দেখতে পাওয়া যায় ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, এটা আমরা দেখতে পাই ভারতের বেশিরভাগ জায়গা জুড়ে। পশ্চিমবঙ্গ কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত? 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব, 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, 89 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 90 ডিগ্রি পূর্ব। 85 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 85 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব। উত্তর কী হবে? উত্তর হবে 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট। এটা হবে প্রথমটা হবে সঠিক উত্তর। জারোয়া জাতির মানুষ কোথায় বসবাস করে? লাক্ষাদ্বীপ, আন্দামান দ্বীপপুঞ্জ, মাজুলি দ্বীপ না মালদ্বীপ? কোথায় বসবাস করে জারোয়া জাতির মানুষ? এটা আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে। জারোয়া জাতির মানুষেরা আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে। সিনকোনা চাষ প্রধানত কোথায় হয়? মংপু জেলায়, দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, বক্সায়। কোথায় হয় সিনকোনা চাষ? মংপুতে। সিনকোনা গাছের ছাল থেকে কী ওষুধ তৈরি হয়? কুইনাইন, তাই তো? সিনকোনা গাছের ছাল থেকে কী ওষুধ তৈরি হয়? কুইনাইন। প্রকৃতিতে গ্রিনহাউস অবস্থায় নিচের কোনটি সর্বাধিক পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। প্রকৃতিতে গ্রিনহাউস অবস্থায় নিচের কোনটি সর্বাধিক পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, হাইড্রোজেন ফ্লোরাইড পাওয়া যায়, কার্বন মনোক্সাইড পাওয়া যায়, সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। গ্রিনহাউস অবস্থায় কিন্তু সব থেকে কী পাওয়া যায়? খুবই সোজা, কার্বন ডাই অক্সাইড, তাই তো? কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে সর্বাধিক পাওয়া যায় গ্রিনহাউস গ্যাস রূপে। হিমালয়ের উৎপত্তি
কোথা থেকে? ভারত মহাসাগর থেকে, হার্সিনিয়ান জিওসিনক্লাইন থেকে, টেথিস জিওসিনক্লাইন থেকে, উপরে কোনটা নয়। কোথা থেকে? টেথিস জিওসিনক্লাইন থেকে, তাই তো। হিমালয়কে আমরা নবীনতম ভঙ্গিল পর্বত বলে থাকি। এখনও বেড়েই চলছে। কত উচ্চতা? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতা কত? 8,800 8,848 মিটার, তাই তো। চলো পরের প্রশ্নে চলে যাই। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল? গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। এর মধ্যে কে ছিল লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? স্কন্দগুপ্ত, ঠিক আছে। স্কন্দগুপ্ত ছিল লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। তো আজকে এই প্রশ্নগুলো করালাম তোমাদের, যাদের অবশ্যই ভালো লাগবে তাদেরকে সবাইকে বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, পরবর্তী ক্লাসগুলো যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।